ফ্রান্সের রাফাল এবং রাহুল গান্ধী এ দুটো নামই এখন বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে মস্ত বড় ধাঁধা। জঙ্গি নিকেশের পর যে অল্প বিস্তর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে রাফাল যুদ্ধ বিমান নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সত্যি কি রাফাল নামিয়েছে পাকিস্তান? আর এ নিয়ে এখন প্রশ্ন তুলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ভারত সরকার কিন্তু এই ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি। তাছাড়া যে দেশ ভারতকে রাফাল দিয়েছিল, সেই ফ্রান্সও ভারত ও পাকিস্তানের মধ্যে সমদূরত্ব বজায় রেখেছিল এই ঝঞ্ঝাটের সময়। কেন এমন হলো, এটা একটা মস্ত ধাঁধা। আর এদিকে দেশের মধ্যে রাহুল গান্ধী, দেশের চিরাচরিত রাজনীতির ব্যাকরণে রাহুলকে আর ফেলা যাচ্ছে না। তার রাজনীতির ধরনটা একেবারে অন্যরকম, তাই তাকে নিয়েও বড্ড সমস্যা। এর মধ্যে বিহারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গিয়ে গোলা বারুদের যুদ্ধের কথা না বলে রাহুল বলে এসেছেন জাতি গণনার নামে নিচু জাতির অধিকার রক্ষার, অধিকার আদায়ের যুদ্ধের কথা। আর কয়েক মাস পরেই বিহার বিধানসভার ভোটের আগে রাহুলের তৈরি করা এই জমিতে সেনাবাহিনীর কৃতিত্বকে আত্মস্থ করা নরেন্দ্র মোদীর জয়রথ কি আটকে যেতে পারে? আজকের এপিসোডে এই নিয়েই বিশ্লেষণ রাখব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারত জুড়ে যাত্রায় দেশের সাধারণ মানুষের সঙ্গে অকৃত্রিমভাবে মেলামেশার পর রাহুল গান্ধী এখন যে অন্য যে কোনো রাজনীতিকের থেকে অনেকটাই আলাদা, তা বুঝতে পারছেন সাধারণ মানুষ। কংগ্রেস এবং গান্ধী পরিবারের রাজনীতি চিরকালই বন্ধ দরজার ভেতরেই হয়ে এসেছে। এতদিন সবাই এমনটাই দেখেছেন। কিন্তু যখনই কোনো দল বা কোনো ব্যক্তি রাস্তায় নেমে মানুষের সঙ্গে মিশে যেতে পারে, তখনই তাকে নিয়ে ভয় পায় অন্যরা। রাহুল গান্ধীর ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই ঘটেছে। রাহুলের বিরোধী দল বিজেপি বা এনডিএর শরিক দলগুলোই শুধু নয়, ইন্ডিয়া জোটের দলগুলো রাহুলের এই পথে নেমে আমজনতার কাছে গিয়ে রাজনীতি করার দিকে সবসময় নজর রাখছে। রাহুলের এই পথে নামার সুফল কি ইন্ডিয়া জোট ভোগ করে না? পরোক্ষে অবশ্যই করে। বিহারে গিয়ে রাহুল কিভাবে, কত সহজে সেখানের ছাত্র এবং যুবদের সঙ্গে মিশে গেলেন, সারাদিন ধরে তাদের সঙ্গে কিভাবে সময় কাটালেন, সেই দৃশ্যটা একটু দেখা যাক। রাহুল প্রথমে গিয়েছিলেন দ্বারভাঙার আম্বেদকর ছাত্র নিবাসে, সেখানের দলিত অনগ্রসর ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। কিন্তু ছাত্র নিবাসের গেটে তালা। রাহুলকে সেখানে ঢুকতে দেওয়া হবে না বলে নীতিশ সরকার জানিয়ে দিয়েছিল। কেন? কারণটা কি? রাহুল তো দেশের নির্বাচিত বিরোধী দলের নেতা। সাংবিধানিক এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য। গাড়িতে বসেই রাহুল এ বিষয়ে টুইট করেছিলেন। এরপর আর কি? এখন রাহুল গান্ধী সবচেয়ে যেটা ভালো পারেন, সেটাই তিনি করতে নেমে পড়লেন। লম্বা লম্বা পায়ে সোজা হন্টন। স্থানীয় প্রশাসন তাকে সামলাতে হিমশিম খেয়ে গেল। বারবার তাকে বলা হলো থেমে যেতে। ওই হাঁটার সময় ভিড়ের আওয়াজের মধ্যে শোনা গেল রাহুল বলছেন, হাম ভি আপকো রেসপেক্ট করতে হ্যাঁ। মানে স্থানীয় প্রশাসন তাকে জানিয়েছিল, আপনি থেমে যান, আমরা আপনাকে রেসপেক্ট করি। রাহুল উত্তর দিয়েছেন, হাম ভি আপকো রেসপেক্ট করতে হ্যাঁ। সেখানেও রোখা গেল না রাহুলকে। এরপর ছাত্র যুবদের সঙ্গে এক সভায় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে রাহুলকে দেখা গেল সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে। এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। বিহারে যখনই কোনো ছাত্র আন্দোলন হয়েছে এবং তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, তখন সেই আন্দোলনের মেজাজ সামলাতে কিন্তু সব শাসককেই হিমশিম খেতে হয়েছে। জাতি গণনা ও সংরক্ষণকে সামনে রেখে রাহুল গান্ধীর বিহারের এই ছাত্র যুব আন্দোলন কি নীতিশ মোদী সরকারকে স্বস্তিতে থাকতে দেবে? সময় তার উত্তর দেবে। বিহারের এবারের যাত্রায় রাহুল গান্ধী তিনটি মোক্ষম প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, নাম করে একেবারে তিনি নরেন্দ্র মোদীকেই টার্গেট করেছেন। পহেলগামের নির্মম ঘটনাটি ঘটার পর সফর কাটছাট করে ফিরে এসেছিলেন প্রধানমন্ত্রী। কার ভুলে পহেলগামের
বৈশারণ উপত্যকা ওরকম অরক্ষিত অবস্থায় পড়েছিল, এ প্রশ্ন যখন উঠতে শুরু করে তখন পুরো দেশকে অবাক করে দিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলো এবং সংবাদ মাধ্যমকে জানানো হলো যে মোদী সরকার এবার জাতিগত জনগণনা করবে। এর আগে সংসদে রাহুল গান্ধী ঠিক এই বিষয়টাতেই চ্যালেঞ্জ করেছিলেন মোদী সরকারকে। মন্ত্রী অনুরাগ ঠাকুরের অপমান গায়ে না মেখে বলেছিলেন, জাতি গণনা আমি এই সংসদে পাশ করিয়েই ছাড়ব। उधार की बुद्धि से राजनीति नहीं चलती है। आपको जितनी गाली देनी है आप दीजिए, हम खुशी से लेंगे। जितना मेरा आप लोग इंसल्ट करना चाहते हैं आप खुशी से करिए, आप रोज करिए, मगर एक बात मत भूलिए, जाति जनगणना को हम यहाँ पास करके दिखाएंगे। এখন কি তাই হতে চলেছে? তাই আচমকা সরকারের এই ঘোষণার পরে রাহুল গান্ধীর ওই বক্তৃতা ভাইরাল হলো। তবে এই জাতি গণনার বিষয়টা নিয়ে বহু মানুষের মনে সন্দেহেরও উদয় হলো। এই জন্যে যে এর আগে মহিলা সংরক্ষণ বিলও এইরকম ঢাক পিটিয়ে ঘোষণা করেছিল মোদী সরকার, তা নিয়ে প্রচারও কম হয়নি। কিন্তু সেটার কি হলো? রাহুল একদম এই প্রশ্নটাই সরকারের এই ঘোষণার পর করেছিলেন। মহিলা সংরক্ষণ বিলের টাইম লাইন কি, কতদিনের মধ্যে কি হবে, এসব কোনো উল্লেখ নেই কেন বিলে? আর এখন এই মহিলা সংরক্ষণ নিয়ে আর কোনো বক্তব্যই নেই সরকারের। জাতি গণনার ক্ষেত্রেও কি সরকারের তেমনই মতলব? এই প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। বিহারে গিয়ে সেখানে ছাত্র যুবদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মেলামেশার পর জাতি গণনার বিষয়টি রাহুল গান্ধী একেবারে ফ্রন্ট ফুটে এনে ফেললেন। আর স্বাভাবিকভাবেই তার সঙ্গে জুড়লেন সংবিধান রক্ষার বিষয়টিও, যেটা তিনি লোকসভার ভোটেও করেছিলেন। রাহুলের বিহার যাত্রার পরে নরেন্দ্র মোদীর সামনে এখন বিহারের ভোট নিয়ে কি অবস্থান হতে পারে তা খুব কৌতূহলের বিষয়। কারণ বিজেপি এবং নরেন্দ্র মোদী মোটামুটি অপারেশন সিন্দুরকে বিহারের ভোটে অপারেশন বিহার করার একটি পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু ইতিমধ্যেই মোদীর দলের নেতা মন্ত্রীরা মোদীর ভাবমূর্তি বাড়াতে গিয়ে যে হারে সেনাবাহিনীকে অপমান করতে শুরু করেছেন, তাতে সৈন্যবাহিনীর সেন্টিমেন্ট নিয়ে শেষ পর্যন্ত মোদী কতটা কি খেলা করতে পারবেন তা নিয়ে বিজেপির মধ্যেই যথেষ্ট সংশয় আছে। পুলওয়ামার এই ভোঁতা অস্ত্র কি এবারও একই রকম ধারালো থাকবে, নাকি ট্রাম্প সাহেব এর মধ্যে গোচনা ছড়িয়ে পুরো দুধটা কেটে দিয়েছেন? সুতরাং বিহারের ভোটে সৈন্যবাহিনীর সেন্টিমেন্ট নিয়ে নরেন্দ্র মোদী যখন আসরে নামবেন তখন সেম সাইড গোল হবে না তো? বিহারের মানুষ কি প্রশ্ন করবেন না, যে সৈন্যবাহিনী লড়াই করলো তারা আপনার পা ছুঁতে যাবে কেন? তবে অপারেশন সিন্দুরের থেকেও বড় প্রশ্ন বিহারে দেগে দিয়ে এসেছেন রাহুল গান্ধী। জাতি গণনা এবং সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর থেকেই অন্য মূর্তিতে। আর সব থেকে বড় কথা, এর জন্য তিনি তার দলের পূর্বসূরিদেরও ভুলের দায় নিজের কাঁধে নিয়েছেন। বলেছেন তখন এটা করা হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। রাহুলের বক্তব্যের অনেকটা জায়গা জুড়েই ছিল 50% সংরক্ষণের দেওয়ালটি ভাঙার কথা। দেশের জনসংখ্যার 90%ই অনগ্রসর, নিচু জাতি, দলিত এবং সংখ্যালঘু ইত্যাদি। সুতরাং সরকারি স্তরে সংরক্ষণ শুধু নয়, বেসরকারি স্তরেও তিনি সংরক্ষণের দাবি তুলেছেন। আর এতেই বিহারের সমাজে কিন্তু বড় আলোড়ন পড়েছে। আর তারই একটি দাবি কিন্তু রীতিমতো প্যাচে ফেলে দেবে কর্পোরেট লবির আশীর্বাদ ধন্য মিডিয়া এবং মোদী সরকারকে। কারণ সরকারি স্তরে কর্মসংস্থান এখন অত্যন্ত সংকুচিত হয়ে আসছে। শিক্ষার ক্ষেত্রেও সরকারি স্তরের বাজেট এত কম যে তা বলার মতো নয়। মানুষের ভরসা এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। রাহুল শিক্ষার ক্ষেত্রেও যে সংরক্ষণের দাবি তুলেছেন তা শুধু সরকারি ক্ষেত্রে নয়, এই বেসরকারি ক্ষেত্রেও তারই সংরক্ষণের দাবি ও জাতি গণনার দাবিকে পাশ কাটিয়ে মোদির পক্ষে অপারেশন সিন্দুরের তথাকথিত সাফল্য নিয়ে পার পাওয়া কিন্তু এবার বেশ সমস্যা। আর বিশেষ করে বিহারে। আর বিহারে এই অপারেশন সিন্দুরের সাফল্য না এলে পরের ভোটগুলোতে তা কিন্তু আরও ধাক্কা খেতে বাধ্য। এর পাশাপাশি আর একটা জিনিস অপারেশন সিন্দুর একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তা হলো বিশ্বগুরুর ঢাক পিটিয়ে গোটা বিশ্ব ভ্রমণ করে বেড়ালেও কার্যত ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই বললেই চলে।
গত 11 বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ করে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন নরেন্দ্র মোদী, অথচ বিপদের সময় তিনি একটিও বন্ধু জোগাড় করতে পারেননি যে সোজাসুজি এসে ভারতের পাশে দাঁড়াবে। এমনকি ফ্রান্স যে রাফাল দিয়েছিল সেও এই সময় সমদূরত্ব বজায় রাখার নীতি নেয়। শুধু তাই নয়, দেশের বাইরের বিখ্যাত সংবাদ মাধ্যমগুলিও তাদের এক্সক্লুসিভ প্রতিবেদনে রাফাল নিয়ে তাদের নানা সংশয়ের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই রাফাল কেনাবেচা নিয়েই 2019-এর আগে প্রবলভাবে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী। অনিল আম্বানির সংস্থার সঙ্গে এই রাফাল ডিলের কয়েক হাজার কোটি টাকা নয় ছয়ের অভিযোগও ছিল সেই সময়। যদিও সুপ্রিম কোর্ট রাফাল ডিলে রাফালের দাম নিয়ে কোনো কিছু জানাতে অস্বীকার করে। তাদের যুক্তি ছিল দেশের সুরক্ষা নিয়ে। দেশের সুরক্ষা নিয়ে এই মুহূর্তে বলার মতো কোনো মুখ নেই নরেন্দ্র মোদী সরকারের। কারণ যে দেশ কোনো যুদ্ধেই ছিল না সেই আমেরিকা এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সবার আগে, এবং তা ঢোক গিলে মেনে নিতে বাধ্য হয়েছে মোদী সরকার। বিজেপির আইটি সেল যেভাবে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে ট্রোল করতে থাকে, ডোনাল্ড ট্রাম্প এখন ঠিক ওই ভঙ্গিতেই রোজ ট্রোল করছেন নরেন্দ্র মোদীকে। উত্তরে নরেন্দ্র মোদী একেবারে নীরব। কিন্তু বিহারের ভোটে তিনি যখনই অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলবেন, তৎক্ষণাৎ পাল্টা ধেয়ে আসবে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাদাগিরির কথা। গদি মিডিয়াকে দিয়ে অবিরাম মিথ্যা প্রচার করলেও এর থেকে পার পাওয়ার কোনো উপায় নেই নরেন্দ্র মোদীর। বিহারের ভোট কি তাহলে এই ইস্যুতেই হতে চলেছে? রাহুল গান্ধী কি তার সূচনা করে দিলেন বিহারের মাটিতে দাঁড়িয়ে? এবার কি করবেন নরেন্দ্র মোদী? নাকি অপারেশন সিন্দুরের নামে সেনাদের কৃতিত্বের ভাগিদার হওয়ার সেই পুরনো চালেই কিস্তিমাত করার চেষ্টা করবেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।